মেরামত। আর যার ঘর নাই তারা কি মেরামত করবে? যার ঘর নাই তাদের ঘর পরিবর্তন। আর এই সংস্কারের কথা বলছে, এটা কি নতুন কথা? এটা নতুন কথা না। আমি সামান্য উদাহরণ আপনাদের দিব, আপনারা বুঝতে পারবেন এই সংস্কারের নামে কতবার মানুষকে বোকাটা হয়ে গিয়েছে। 1972 সালে সংস্কার হয়েছিল, সেই কাগজপত্র সম্বন্ধে কি আপনারা জানেন? কেউ বলতে পারবে? 1990 সালে সংস্কার হয়েছিল, বিশাল বিশাল বই, তিস্তা তিস্তা কাগজ, এই সংস্কার হয়েছিল। কি সংস্কার হয়ে কেউ জানে না। 2007 সালে সংস্কার হয়েছিল, সরকার, তাও বিশাল বিশাল বই, রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিভিন্ন নাম দিয়ে সংস্কার হয়েছে। কেউ জানে এগুলি? কেউ জানে না। তাহলে আজকে যারা সংস্কারের কথা বলছেন তারা কি বলবেন যে আগের সংস্কারের খবর কি? এই সমস্ত বইপত্র কাগজপত্র কোথায় গেলি? আর এই সংস্কারের নামে 150 জন 200 জন এরকম বহু লোককে 3 মাস 4 মাস 6 মাস বসে বসে তারা কাগজে কলমে লিখে গাদায় গাদায় এগুলো লিখলেন, তার ফলাফল কি? শূন্য। ফলে সহজ কথা মানুষকে যেটা বলতে পারলেন, আমি সংস্কারের আরেকটা উদাহরণ দিই। ওনারা 10টা জায়গা ঠিক করছে, পুলিশের সংস্কার করবেন, আইনের সংস্কার করবেন, প্রশাসন করবেন, অনেক কথা। এখন আমি শুধু একটা বলি, প্রশাসনের সংস্কার, তার ইতিহাসটা শুধু আপনাদের সামনে তুলে ধরি। এই সংস্কার 1886 সালে ইংরেজ আমলে হিচেসন কমিশন নামে একটা সংস্কার হয়েছে। তারপরে ইসলিংটন কমিশন 1912 সালে একবার হয়েছে, 1924 সালে একবার হয়েছে, 1930 সালে একবার হয়েছে। তারপরে 1972 সালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রেস্টোরেশন কমিটি এন্ড ম্যানেজমেন্ট রিঅর্গানাইজেশন 1972 একটা সংস্কার হয়েছে। ন্যাশনাল পে স্কেলের নামে 1972 সালে আরেকটা হয়েছে। তারপরে জিয়াউর রহমানের আমলে পে সার্ভিস কমিশন নামে সংস্কার হয়েছে। এরশাদের আমলে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আরেকটা ন্যাশনাল 10টা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এর মধ্যে মার্শাল কমিটি, প্রশাসনিক সংস্কার গঠন কমিটি, সিএআরআর, জাতীয় বেতন কমিশন। এরপরে 91 সালে সংস্কার কমিটি আর হয়েছিল, যেটা বিএনপি রিপোর্ট জমা দিতে পারেনি। 1996 সালে 97 সালে প্রশাসনের সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছিল। 2005 সালে বিএনপি ট্যাক্স এম্বার্সমেন্ট আইন পাস করার সংস্কার করেছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছিল। 2009 সালে আওয়ামী লীগ কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি সংস্কার করেছিল। আসলে এই যে ইংরেজ আমল থেকে শুরু করে এত সংস্কার, 72 সালের সংস্কার, জিয়ার আমলের সংস্কার, এরশাদের আমলের সংস্কার, 111-এর সংস্কার, এত সর্বশেষ সেই আওয়ামী লীগ সরকার বিদায় হইল, উৎখাত হইল, তাদের সংস্কার কেউ জানে? খবর রাখে? এখন আবার এই সরকার মমতার কাগজের উপর বসতে
ওনারা এসে আবার এখন আমাদের সংস্কারের কথা শুনাইতেছে। খারাপ না, ভালো। তবে আগের গুলির কথা যদি বলতেন ভালো হইত, যে আগে যে এত এত সংস্কারের নামে কাগজপত্র দিস্তায় দিস্তায় খরচ হলো, সেগুলির খবর নেই। যাক, আমি যে কথাটা বলতে চাই, দেশের মানুষ এই সমস্ত হাবঝাব কথা বুঝে না। সহজ কথাটা বলতে পারতেন, তাহলে মানুষ বুঝতে পারতো যে আপনারা আসলে ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। আপনারা কি শুধু কতগুলি কথা বলে বলে সময় নষ্ট করবেন, নাকি আসলে মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন ঘটাবেন? যেমন একটা উদাহরণ বলি, এই সরকার প্রথমে সে কি বলা উচিত ছিল, যে হাসিনা সরকার 26টা পাটকল এবং 6টা চিনি কল বন্ধ করে গেছিল। হাজার হাজার লাখ লাখ শ্রমিককে চাকরিচ্যুত করেছে। তারা তাদের বকেয়াও পায় নাই। একটা বেকার, এমনি দেশে মানুষের কাজ নাই, নতুন নতুন কারখানা নাই, তার মধ্যে 26টা পাটকল বন্ধ করে গেল, 6টা চিনি কল বন্ধ করে গেল। এই সরকার ক্ষমতাসীন হয়েছিল 8 তারিখে, 9 তারিখে বলা উচিত ছিল যে আমরা এই 26টা পাটকল এবং 6টা চিনি কল খুলব। বলছেন? বলেন কেন? শেখ হাসিনার আমলে তখন আমরা এই আলোচনাটা করেছিলাম, তখন সরকার বলেছিল যে 26টা পাটকল চালু করতে গেলে 22,000 কোটি টাকা লাগবে, 22,000 কোটি টাকার যন্ত্রপাতি লাগবে। আর যদি আরো নতুন ভাবে যন্ত্রপাতি সংযোজন করতে হয়, তাহলে 50,000 কোটি টাকা বেশি লাগবে না। এবং জাপান থেকে বিশেষজ্ঞ এনে, চীন থেকে বিশেষজ্ঞ এনে, তাদের সঙ্গে পরামর্শ করে মেশিন পত্র কিনে চালু করা সম্ভব। শেখ হাসিনা সরকার করে নাই। আপনারা করলেন না কেন? করা তো দূরে থাক, এই কথাটা পর্যন্ত বললেন না। এটা জবাব কি? তাহলে কারখানা চালু হলে পরে তো মানুষের কাজ করে চাকরি হবে, পুরনো মানুষগুলি নতুন ভাবে কাজ করবে। বললেন না তো। 2 নম্বর কথা বলি, এই সরকারের 24 জন উপদেষ্টা, তার মধ্যে প্রায় 20 জনের বেশি হলো এনজিও। দশজনের বেশি এনজিও আছেন। এই সরকার কত বছর বলতে পারত যে সারা দেশে এনজিওর নামে যে ঋণ দেওয়া হয়, এটা সুদ আমরা কমাই দেব। ব্যাংকের রেট 8 টাকা 9 টাকা, আর এই এনজিওদের রেট 20 টাকা 30 টাকা। তাহলে ওনারা বলতে পারতেন যে আমরা সারা দেশে যত এনজিও প্রতিষ্ঠান আছে যারা জনগণের মধ্যে ঋণ বিতরণ করে, আমরা ব্যাংকের যে তার রেট, সুদের হার, তার থেকে বেশি নিব না, বরং কম নিব। কেন বললেন না? বললে কি অসুবিধা হইতো? বললেন না। এই কথাগুলি মানুষ বুঝতে পারত সহজে। আপনার এই সমস্ত সংস্কার, এই জটিল কথাবার্তাটি মানুষ বুঝে না। আপনি কেন বললেন না যে গার্মেন্টস ফ্যাক্টরিতে, গার্মেন্টস রপ্তানিতে বাংলাদেশ এখন 2 নম্বর। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ। তাহলে এই গার্মেন্টসের শ্রমিকদের মজুরি 2 নম্বর হবে না কেন? তাহলে চীনের পরে মজুরি হবে বাংলাদেশের শ্রমিকদের, কারণ আমরা 2 নম্বরে আছি। এখন ওরা 14 নম্বরের পরে। কেন এটা বললেন না? তাহলে তো বললেন যে আমরা এত রপ্তানি বাড়াচ্ছি, আমরা 2 নম্বরে চলে গেছি, শ্রমিকদের মজুরি কেন 2 নম্বরে যায় না? এটা বললে সমস্যা কি ছিল?
যে কেউ বুঝতে পারে। তারপরে যদি আমরা বলি যে মানুষে বাজার ওই সংস্কারের মধ্যে কি লিখবেন না লিখবেন, মানুষ বাজারটা দেখতে চায়। আপনি আকাশের তারা গুনবেন, এটা দিয়ে মানুষ কিছু বুঝবে। আপনার বাজারে সবজি তরকারি মাছ মাংসর দাম কি মানুষ কিনতে পারে কিনা? কেন পারে? কেন দাম করবে না? আপনাকে কি বলছেন খেয়াল আছে যে শেখ হাসিনারা বলে সিন্ডিকেট, তারা চাঁদাবাজি করত, তারা মজুদদারি করত, তারা মুনাফাখুরি করত। এইসব কারণে জিনিসের দাম বেড়েছে। তাহলে এখন তো মজুদদারি মুনাফাখুরি থাকার কথা না, এখন তো সিন্ডিকেট থাকার কথা না, এখন তো এই তোলাবাজ চাঁদাবাজ থাকার কথা না। তাহলে দাম কমে না কেন? একটা উদাহরণ আমি আপনাদের সামনে বলি। আপনারা শ্রীলঙ্কার নাম শুনেছেন, 2 বছর আগে সেখানে অভ্যুত্থান হয়েছিল, রাজা পালিয়ে গেছিল, মানুষ ক্ষমতা দখল করেছিল। জিনিসের দাম 67% বেড়ে গেছে, 100 টাকারটা 167 টাকায় উঠে গেছে। সেই শ্রীলঙ্কা 2 বছর পরে এখন বামপন্থীরা ক্ষমতায়, এখন -5। এখন যেটা 67% বাড়ছিল, এটা এখন 1-এর নিচে নেমে গেছে। তাহলে শ্রীলঙ্কা কেমনে করলো? আপনি তাদের কাছ থেকে শিক্ষা নেবেন না? একটু খোঁজ নেবেন না যে শ্রীলঙ্কা 67% থেকে -5 নিয়ে আসতে পারলো? আমি কেন 10 থেকে 9 এটা 12 মতো চলে গেল? এটা কোথাও মনে হচ্ছে 14 চলে যাচ্ছে। কারণটা এর কোনো খবর নাই। তাহলে আরেকটা হিসাব আপনাদের একটু বলি, তাহলে বুঝবেন কেন পারে না। সরকার তো হিসাব দেয়, আমরা কিছু করতে পারি না। কেন পারেন না? এটা নাকি অর্থনীতির নিয়ম, চাহিদা এবং যোগান, এই সমস্ত ভুয়া কথা মানুষকে প্রতিদিন শোনায়। আমি একটা ছোট্ট হিসাব আপনাদের দিই। এটা আমার কথা নাই, কদিন আগে পত্রিকা ছাপা হয়েছে। ছাপা হওয়ার পরে সরকার উচিত ছিল যেই পত্রিকায় খবরটা ছেপেছে তাদের সঙ্গে বসা, যে তোমরা এই তথ্য কোথায় পেয়েছ, এমন ব্যবস্থা নয়। কথাটা শুনলে বুঝলেন। উৎপাদন খরচ, হলুদের যা খরচ হয় উৎপাদন করতে, তার চেয়ে 830% বেশি দামে বাজারে বিক্রি হয়। কাঁচামরিচ যেই দামে উৎপাদন হয় তার থেকে 376% বেশি দামে বিক্রি হয়। শুকনো মরিচ যেই দামে উৎপাদন হয় তার থেকে 323% বেশি দামে বিক্রি হয়। চিকন চাল যেই দামে উৎপাদন হয় তার থেকে 306% বেশি দামে বিক্রি হয়। আদা যেই দামে আদা তৈরি উৎপাদন হয় তার থেকে 301% বেশি দামে বিক্রি হয়। পেঁয়াজ যেই দামে উৎপাদন হয় তার থেকে 238% বেশি দামে বিক্রি হয়। আলু, এখন আলুর দাম 70 টাকা করে বিক্রি। এই আলু যেই দামে উৎপাদন খরচ তার থেকে 215% বেশি দামে বিক্রি। মোটা চাল 215% বেশি, লাল শাক 212% বেশি, লবণ 183% বেশি, মসুর ডাল 164% বেশি, রুই মাছ 102%। এইভাবে কত হিসাব
তাহলে সরকার কেন এই জায়গায় ধরল না যে উৎপাদন খরচ যদি এত হয়, বাজারে এত পার্সেন্ট বেশি জন্য বিক্রি হয়, তাহলে তো নিয়ন্ত্রণ করতে পারছে সেরকম পারেনি। এর সঙ্গে ওরা বলছে ডিম, কলকাতায় একটা ডিমের দাম 5 টাকা আর আপনার এখানে 15 টাকা, আমদানি খরচ খরচ দিলে দাম বলে 7 টাকা, তাহলে এটা 15 টাকা কেন? এখন সরকার বলছে ডিমের যা চাহিদা বাংলাদেশে তার থেকে উৎপাদন থাকে 30% বেশি, তাহলে চাহিদার তুলনায় উৎপাদন যদি বেশি হয় তাহলে ডিমের দাম একটু বেশি কেন? এইভাবে আমি হিসাব দিতে পারি, এটা বলে আপনাদের সমালোচনা করব। তাহলে বাজারে যে দামটা নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা হলো সঠিকভাবে দাম নিয়ন্ত্রণ করার জন্য যা করার দরকার সেই কাজটা সরকার করে না, করছে না। এই জন্যই অবস্থা। আপনাদের প্রশ্ন জবাব দিতে হবে। আমি যে পরিসংখ্যানটা বললাম, সরকার তো জিজ্ঞাসা করে নাই যে এই যে তথ্যটা এটা কি ভুল নাকি, যদি ঠিক হয় তাহলে কেন সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলো না? তারপরে বলে যে মালিক পালায় গেছে। মালিক যদি পালায় যায়, বকেয়া বেতন থাকবে কেন? সমস্ত কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেন, আর ওই টাকাটা মালিকদের নামে এন্ট্রি করে রাখেন। এখন বলছে সালমান রহমান পালায় গেছে। সালমান রহমান পালায় গেছে কি? সালমানের কারখানার শ্রমিক কেন মজুরি পাবে না? যত মালিক পালায় গেছে প্রত্যেক কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, আর তাদের নামে সেটা ঋণ থাকবে। আর যদি তাদের খুঁজে না পাওয়া যায়, ওই কারখানা জাতীয়করণ করতে হবে, সরকার নিয়ে নেবে, নিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধ। শ্রমিকরা তো মজুরি ছাড়া থাকবে কেন? সেটা করা হলো না। তাহলে যে কথা বলছি, যে সঙ্গে আরো কিছু কথা বলতে পারতেন কিরকম। এখন দেখেন জালিয়াতি, এই কয়েকদিন আগের ঘটনা বলি, দুইটা শব্দ আপনারা শুনেন। একটা বলে কি ওভার ইনভয়েসিং, একটা আন্ডার ইনভয়েসিং। জিনিসটা কি? জিনিসটা হলো আপনি বাংলাদেশ থেকে যেটা রপ্তানি করবেন এটার দাম দেখাবেন কম, কিন্তু আমেরিকায় বিক্রি করবেন বেশি, ওই বেশি টাকাটা দেশে আনবেন না, এটা ওখানে জমা রাখবেন, এটার নাম হলো আন্ডার ইনভয়েসিং। আরেকটা হলো ওভার ইনভয়েসিং, অর্থাৎ বিদেশে তেলের দাম $50, আপনি দেখাইবেন $500, ওয়া $450 আমেরিকা জমা রাখবেন, দেশে আনবেন, দেশে আনবেন ওই হিসাব যেটা আপনি জমা দিয়েছেন। এখন এটা একটা নমুনা করি। এটা আপনাদের 23 অক্টোবর গার্মেন্টসের একজন মালিক কি করছে শুনে, টি শার্টের দাম রাখছে 12 টাকা। চিন্তা করতে পারেন, সে টি শার্ট রপ্তানি করে, একটা টি শার্টের দাম রাখছে 12 টাকা, আর একটা প্যান্টের দাম রাখছে 72 টাকা। এখন এগুলি নিয়ে তো মূল সমস্যা যেটা মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং কাজ, এগুলির সঠিক সমাধানের পথে সরকার যাচ্ছে না। এর সঙ্গে একটু কথা বলে রাখি, এই যে দেশে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে, যদি সাগররুনি, তকি, মৃত্যু, কল্পনা চাকমা এদের বিচারটা এই গভর্নমেন্ট আসার সাথে ঠিকভাবে শুরু হয়ে যেত, তাহলে একটা অরাজক অবস্থা তৈরি হইত না। নারী নির্যাতনের বিরুদ্ধে মামলাগুলি সঠিকভাবে পরিচালনা শুরু করলে এই জামানটা কমে আসত। এবার আসি, উল্টা পাল্টা নানান বিতর্ক নতুন ভাবে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করে, এবারের অভ্যুত্থান নিয়ে বিতর্ক করে, নানান কথা যেটা আসছে। আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, তার যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটারই প্রকাশ ঘটছে এইবার
5ই আগস্ট। ফলে এটা মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষা অপরিচিত থাকার কারণে এই অভ্যুত্থান। অনেকে এই অভ্যুত্থানকে বিপ্লব বলতে চান না, বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। বিপ্লব হইলো এক শ্রেণীর হাত থেকে আরেক শ্রেণীর হাতে যদি ক্ষমতা যায়, এক ধরনের ব্যবস্থা থেকে যখন আরেক ধরনের ব্যবস্থা তৈরি হয়, সেটাকে বিপ্লব বলে। এইটা বুর্জুয়া শ্রেণীর হাত থেকে শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা যায় নাই, এবং পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের দিকে দেশটা এখনো যায় নাই। তবে বিপ্লবের অনেক উপাদান এর মধ্যে আছে, কিন্তু এটাকে বিপ্লব বলা ঠিক হবে না, এটা গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধ নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ বুতাম টিপে মুক্তিযুদ্ধ হয় নাই, আর বুতাম টিপ দিয়ে মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলানো যাবে না। আর এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের যুদ্ধ না, এই মুক্তিযুদ্ধের জনযুদ্ধ। আর একটা জিনিস তারা ভুল করে, সংবিধান আওয়ামী লীগের না, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য থেকে উঠে আসে সংবিধান। আওয়ামী লীগ একে অপমানিত করেছে, একে পাশ কাটিয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ শাসন করেছে। আমি সময় থাকলে পুরো ব্যাখ্যা করতে পারতাম। লেখা আছে একটা, আওয়ামী লীগ একটাও মানে নেই, বরঞ্চ ক্ষমতা কুক্ষিগত করার জন্য নতুন নতুন এমন বিধান ঢুকিয়ে দিয়েছে। তাহলে আপনি সংবিধান ফেলে দেবেন এটা বলছেন কেন? সংবিধানে সাম্যের কথা আছে, এটা বাদ দিবেন? সকল মানুষের মর্যাদার কথা বলা আছে, বাদ দিবেন? সামাজিক সুবিচারের কথা বলা আছে, বাদ দিবেন? গণতন্ত্রের কথা আছে, সমাজতন্ত্রের কথা আছে, ধর্মনিরপেক্ষতার কথা বাদ দিবেন এগুলি? না, বরঞ্চ এগুলিকে লঙ্ঘন করে বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া অনেক দেশ শাসন করেছে, এবং নতুন নতুন যে সংশোধনীগুলি যুক্ত করেছে সেগুলি বাদ দেন। আমরা তো আগেই বলেছি এই সংবিধানটা অসম্পূর্ণ, এটাকে সম্পূর্ণ করতে হবে, কিন্তু বাতিল করার কথা বলা যাবে না। আরেকটা হলো, যেখানে বৈষম্যর কথাটা যখন আসছে, এটা কিন্তু ৭১ সালের ওই মুক্তিযুদ্ধের অপরিত আকাঙ্ক্ষা। এখন ধর্ম বিশ্বাসের কারণে বৈষম্য করতে পারবেন না, গায়ের রঙের কারণে বৈষম্য করতে পারবেন না, নারী পুরুষের কারণে বৈষম্য করতে পারবেন না। তার চেয়ে বড় কথা হলো, ধনী আর গরিবে বৈষম্য যত বাড়বে গণতন্ত্র হবে না। খেয়াল রাখবেন, সাম্য ছাড়া, সমতা ছাড়া গণতন্ত্র হয় না, ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। ফলে এই কথাগুলি, যেমন এখন ভোটের কথা যদি আসে, সংস্কারের কথা তো বললামই, সংস্কারের নামে কি হাজির হবে আপনাদের সামনে আপনারা দেখবেন। এবার ভোটের কথা, ভোট কারে কয়? কমরেড লেনিন, এই যে ছবি দেখতেছেন, উনি বলছিল বুর্জুয়ারা কয়েক বছর পর পর লুটেরাদের কোন অংশ জনগণের উপর শোষণ চালাবে তার পক্ষে সিল মারাটাকে অনুমোদন করিয়ে নেয়, এটার নাম বুর্জুয়ার গণতন্ত্র। আমরা বলছি না, যে লোক ভোট দেবে, যেই হাতে সিল মারবে সেই হাতে তার খাওয়া থাকবে কিনা, ভোট দেওয়ার পরে ঘরে এসে ভাত পাবে কিনা, তার ছেলের হাতে কাগজ কলম থাকবে কিনা, সে চিকিৎসা পাবে কিনা, ঘর পাবে কিনা, কাজ পাবে কিনা, মন্ত্রী বানানো, এমপি বানানো, এটা ভোটের কাজ না। তাহলে মন্ত্রী এমপি হোক, কিন্তু যে ভোট দেবে সে তার অধিকার পাবে কিনা? আমি শুধু কয়েক বছর পরে সিল মারবো আর এই লুটপাটকারী এমপি মন্ত্রী বানাবো, এই গণতন্ত্র আমরা চাই না। আমি ভোটে সিল দিব, আমার ঘরে ভাত থাকতে হবে, আমার সন্তানের লেখাপড়া থাকতে হবে, চিকিৎসা থাকতে হবে, আমার কাজ থাকতে হবে, ঘর থাকতে হবে। সেই অধিকার যদি না থাকে, এটার নাম গণতন্ত্র না। ফলে এখন আগামীতে ভোট হোক, সংস্কারের কথা। কি সংস্কার? আপনি কি পুঁজিবাদকে ছাঁটাই বাটাই করবেন, এটাকে রক্ষা করার সংস্কার, নাকি পুঁজিবাদ উচ্ছেদ করার সংস্কার? কোনটা? পরিষ্কার করে সরকার বলে না। যদি পুঁজিবাদকে ঘষা মাজা করে রক্ষা করার সংস্কার হয়,
তাহলে মানুষের অবস্থা, গরিব আরো গরিব হবে, লুটেরা আরো বড় লুটেরা হবে। আওয়ামী লুটেরার পরিবর্তে নতুন লুটেরা হবে, হাত বদল হবে, ব্যবস্থার বদল হবে না। এই কথাটা আমরা পরিষ্কার বলে দিই। সেই জন্য আমরা এখনো বলবো যে সরকার বৈষম্য বিরোধী যখন কথা বলছেন, বৈষম্যের উৎস হচ্ছে পুঁজিবাদ, তাহলে পুঁজিবাদ উচ্ছেদের লক্ষ্যে কার্যক্রম যদি পরিচালিত না হয়, তাহলে এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদ আসবে, এক লুটেরা গোষ্ঠীর পরিবর্তে আরেক লুটেরা গোষ্ঠী আসবে, যেমনি করে বিগত দিনে আসছে। ফলে বাংলাদেশে আমরা কোনো লুটেরা গোষ্ঠী দেখতে চাই না। শ্রীলঙ্কার মানুষ যেমন গণ অভ্যুত্থানের পরে এক লুটেরার পরিবর্তে আরেক লুটেরা আসছিল, 2 বছরের মাথায় জনগণ ওটাকে উচ্ছেদ করে তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করছে, সেই জন্য কিছু অধিকার পাইছে। বাংলাদেশেও যদি ওই এক লুটেরার পরিবর্তে আরেক লুটেরা বসার চেষ্টা করে, ব্যবস্থার বদল না হয়, তাহলে এই দেশের মানুষকে আমরা এই আহ্বান জানাবো, শ্রীলঙ্কার পথ অনুসরণ করেন। ছাত্র, কৃষক, শ্রমিক জনতা 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় আবার সেখানে সংগঠিত হয়ে এই গোটা ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্য বিপ্লবের লক্ষ্যে আপনারা এগিয়ে আসেন, এই আহ্বান আমরা জানাবো। আজকে এই আহ্বান আপনাদের সামনে রেখে এবং এই বর্তমান অবস্থায় যা কিছু অরাজকতা, খেয়াল রাখবেন, ফ্যাসিবাদে গাল দিলে গণতন্ত্র হয় না, খারাপ জিনিসকে বকাঝকা করলে ভালো জিনিস হয় না, খারাপ জিনিসকে যদি দূর করতে হয় ভালো জিনিস চালু করতে হয়। ফ্যাসিবাদ যদি দূর করতে হয় গণতান্ত্রিক আইন কানুন, বিধি বিধান, শিক্ষা, সংস্কৃতি চালু করতে হবে। সেটা না করে শুধু মন্ত্র জপলে কাজ হবে না। তাই আগামী দিনে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা আজও অপূরিত এবং যেই পুঁজিবাদী শোষণ লুণ্ঠন সারা দেশের মানুষকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। 6টা অধিকারকে মৌলিক অধিকার বলে: অন্ন, ভাত, কাপড়, লেখাপড়া, চিকিৎসা, বাসস্থান এবং কাজ। এই 6টা অধিকার যদি না থাকে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার থাকে না। এটা না থাকলে স্বাধীনতা থাকে না, এটা না থাকলে গণতন্ত্র হয় না, এটা না থাকলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় না। ফলে সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আপনারা এতক্ষণ নেতাদের কাছে যে কথাগুলি শুনলেন, সেই বিষয়গুলির মর্ম অনুধাবন করার চেষ্টা করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় সমাজতন্ত্র, জয় সমাজতন্ত্র।